প্রদ্যোৎ ডাক্তারের বাসায় সেদিন এ অঞ্চলের পাশ করা ডাক্তারেরা সকলেই এসে জমেছিলেন। প্রদ্যোৎই উদ্যোগী হয়ে সকলকে ডেকেছে। এখানে একটি কোঅপারেটিভ মেডিকেল স্টোর খোলার কথা হবে। বিনয়কে বয়কটের জন্য ঠিক নয়, তবে বিনয়কে মুশকিলে পড়তে হবে বই কি। শুধু তাই নয়, এখানে ছোটোখাটো ক্লিনিকও সে করতে চায়। ডাক্তারের বন্ধু ক্লিনিক্যাল প্র্যাকটিস করেন এই জেলার সদরে। সদর থেকে বিপিনবাবুর ইউরিন ও ব্লাড রিপোর্ট নিয়ে ডাক্তার নিজেই এসে গতকাল থেকে বসে আছেন। বিপিনের রিপোর্ট আশাপ্রদ বটে, কিন্তু পরীক্ষক ডাক্তারের কি একটি সন্দেহ হয়েছে। তিনি আবার একবার ইউরিন ব্লাড নিজে নিয়ে যাবেন। সেই সঙ্গে এই মিটিংয়েও যোগ দিয়েছেন তিনি। প্রদ্যোতের অনুরোধেই যোগ দিয়েছেন। প্রদ্যোৎ ডাক্তারের মত, একালে ক্লিনিকের সাহায্য ছাড়া চিকিৎসা করা অন্যায়। যে বিজ্ঞান নিয়ে সাধনা, সেই বিজ্ঞানকে এতে লঙ্ঘন করা হয়। সাধারণ ম্যালেরিয়া বা সামান্য অসুখ বিসুখে উপসর্গ দেখে থার্মোমিটার স্টেথোস্কোপের সাহায্যে চিকিৎসা করা হয়তো যায়, কিন্তু অসুখ যেখানে একটু জটিল বলে মনে হয়, যেখানে এতটুকু সংশয় জাগে, সেখানে বিজ্ঞানসম্মত উপায়ে রক্ত, মল, মূত্র এসব পরীক্ষা না করে চিকিৎসা করার ঘোরতর বিরুদ্ধে সে। নারী পরীক্ষার ওপর বিশ্বাস তার নাই। বায়ু, পিত্ত, কফও বুঝতে পারে না এবং চোখে উপসর্গ দেখে রোগীর গায়ের গন্ধ বিচার করে রোগ নির্ণয় 2-4 জন প্রতিভাবানের পক্ষে সম্ভবপর বটে, কিন্তু সাধারণ চিকিৎসকদের সে শক্তি নাই। যারা করেন তারা 5টাতে ঠিক করেন, 5টাতে ভুল করে পরে শুধরে নেন। 5টাতে ভুল শেষ পর্যন্ত ধরাই পড়ে না। রোগী যখন মারা যায় তখন মনে হয় চিকিৎসা আগাগোড়াই ভুল হয়েছে। রোগটা বোধ হয় ম্যালেরিয়া ছিল না, কালাজ্বর ছিল, অথবা কালাজ্বর ছিল না, ছিল ম্যালেরিয়া। ম্যালেরিয়াকে টিবি ভুল করতেও দেখা গিয়েছে। সেদিন একটা ছেলের চিকিৎসায় মারাত্মক ভুল হয়েছে। ছেলেটা মরা অবধি তার মন পীড়িত হয়ে রয়েছে। বিনয়ের দোকানে যে সব প্রেসক্রিপশন সরবরাহ হয় তার মধ্যে অসাধুতা আছে। কোনো ওষুধ না থাকলে নিজেরাই বুদ্ধিমতো একটা বিকল্প দিয়ে চালিয়ে দেয়, তাও না থাকলে সেটা বাদ দিয়েই চালিয়ে দেয়। কোনো ওষুধটা যথা নিয়মে ক্রম রক্ষা করে তৈরি করে না। ওষুধের শিশি স্থির থাকলেই দেখা যায় বিভিন্ন ভেষজ স্তরে স্তরে স্বতন্ত্র হয়ে ভাসছে অথবা তলায় জমে রয়েছে। এক দফা ওষুধ এনে তাতেই চালায় 6 মাস 1 বছর। নিস্তেজ নির্গুণ ওষুধের ক্রিয়া হয় না। সব থেকে বিপদ হয়েছে এখনকার বিশেষ ওষুধগুলি নিয়ে। পেনিসিলিন যে বিশেষ তাপমানে রাখার কথা, তা রাখা হয় না। যেসব ওষুধ আলোকরশ্মিতে বিকৃত হয় সেগুলিও নিয়মমতো রাখে না এরা। মানুষের জীবন মরণ নিয়ে যেখানে প্রশ্ন, সেখানে অবহেলা, অজ্ঞতা এবং কুটিল ব্যবসায় বুদ্ধির স্বেচ্ছাচারে ব্যভিচারে মানুষের জীবন হচ্ছে বিপন্ন। এছাড়া জাল ওষুধ চালায় বলেও প্রদ্যোৎ বিশ্বাস করে। তার উপর দাম। দরিদ্র মানুষ, সরল গ্রামবাসী অসহায়ভাবে সর্বশান্ত হয়ে এই লোলুপতার খড়গের নিচে ঘাড় পেতে দিতে বাধ্য হচ্ছে। শুধু দামই নয়, বাকির খাতায় বাকি বেড়েই চলে। এদের পিত পাণ্ডুর চোখে দৃষ্টি দেখলে প্রদ্যোতের করুণাও হয়, রাগও ধরে। এক এক সময় মনে হয় মরুক, এরা মরুক, মরে যাক, শেষ হয়ে যাক,
নির্বোধ মূর্খরা নিজেদের অজ্ঞতা, মূর্খতা, নির্বুদ্ধিতা কিছুতেই স্বীকার করবে না, বললে শুনবে না, বুঝিয়ে দিলে বুঝবে না, বিশ্বাস করবে না। আজও কবচ, মাদুলি, জড়িবুটি, ঝাড়ফুঁক ছাড়লে না এরা। এদের বিজ্ঞানবোধ জীবনমশায়ের নারীজ্ঞান পর্যন্ত এসে থেমে গেছে। তাই অনেক চিন্তা করে সে এখানকার ডাক্তারদের এবং এই বন্ধুটিকে নিয়ে একটি নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়। বড় একটি ওষুধের দোকান, তার সঙ্গে একটি ছোটখাটো ক্লিনিক। এখানকার অবস্থা দেখে সে যা বুঝেছে তাতে বড় একটি কারবার বেশ সমৃদ্ধির সঙ্গেই চলবে। নবগ্রামে একটি মাঝারির ওষুধের দোকান আজ ৩০ বৎসরেরও বেশি কাল ধরে ভালোভাবেই চলে আসছে। তার আগে হরিশ ডাক্তারের বাড়িতে এক আলমারি ওষুধ নিয়ে তার নিজস্ব কারবার চলত। জীবনমশায়ের আরোগ্য নিকেতন নাকি সমারোহের সঙ্গে চলেছে দীর্ঘকাল। আজ ১৯৫০ সালে কি এখানে ক্লিনিক ও বড় ওষুধের দোকান চলবে না? আজ নবগ্রামেই ২জন MB, ২জন LMF রয়েছেন। আশেপাশে চারিদিকে ১০-১২ মাইলের মধ্যে আরও ৪ জন LMF আছেন। তাদের সকলেরই কোনো রকমে চলে যাচ্ছে। তাদের সকলকেই আজ নিমন্ত্রণ করেছেন প্রদ্যোৎ ডাক্তার। সকলে মিলে অংশীদার হয়ে এই কারবার গড়ে তোলার কল্পনা। তাতে সকলেরই লাভ। তারা ব্যবসায়ীর মতো লাভ করবে না, তবু যেটুকু লাভ হবে তারাই পাবেন। প্রেসক্রিপশনে কমিশনও যে যেমন পান পাবেন। এখানকার লোকেও অপেক্ষাকৃত কম দামেই ভালো ওষুধ পাবে। কোয়ার্টারের বারান্দায় চেয়ার টেবিল বিছিয়ে আসর বেশ মনোরম করেই পাতা হয়েছিল। সন্ধ্যার সময়ে চা পর্ব থেকে শুরু হয়েছে। মাঝখানে একটা পেট্রোমাক্স আলো জ্বলছে। রাত্রে খাওয়া দাওয়া আছে। কিছু পাখি শিকার করা হয়েছে। তার সঙ্গে কয়েকটি মুরগিও আছে। রান্না করছে হাসপাতালের কুক। মঞ্জু ঘুরে ফিরে রান্নাবান্নার তদবির করছে। বারান্দার আসরে একপাশে একটি অর্গান রাখা হয়েছে। মধ্যে মধ্যে গান গাইবে সে। এখানে নবগ্রামের আশেপাশে যারা প্র্যাকটিস করে তারা সকলেই স্থানীয় লোক। গত ৫০ বছরের মধ্যে ডাক্তারি সব পেশার চেয়ে ভালো পেশা হয়ে দাঁড়িয়েছে। ম্যালেরিয়ার প্রকোপই এর প্রধান কারণ। ম্যালেরিয়ার সঙ্গে আছে ২-৪টে টাইফয়েড, ২-১০টা রেমিটেন্ট, তার সঙ্গে আমাশয়, পেটের অসুখ। বসন্ত হয়, কিন্তু মহামারী হয়ে বড় দেখা দেয় না। তবে কলেরা মাঝে মাঝে হয়। সেকালে কলেরা হতো মহামারীর মতো। একালে টিকার কল্যাণে তা হয় না। এছাড়া এটা ওটা নানান ব্যাধি লেগেই আছে। সেই কারণে ডাক্তার হতে পারলে নিশ্চিন্ত উপার্জন হবেই। আগে লেখাপড়া শিখে সকলেই আইনটা পড়ত, চাকরি না পেলে উকিল হবে। কিন্তু উকিলের পেশা অনিশ্চিত। যার কপাল খুলল সে রাজা, যার হলো না সে ফকির বললেও চলে। ডাক্তারিতেও তা নয়, কিছু হবেই। কপাল খুললে কথাই নাই। তার উপর বাড়িতে বসে চলে। 10 বছর আগে এখানে চারিপাশে 2 জন পাশ করা ডাক্তার ছিল। হাতুড়ে অনেক কজনই করে খেত। এখন এখানে 6 জন পাশ করা ডাক্তার, কেউ বর্ধমানে, কেউ বাঁকুড়ায়, জনচারেক কলকাতায় ক্যাম্বেল এবং মেডিকেল স্কুলে পড়ে পাশ করে এসেছেন। এরা সকলেই বিনয়ের পাইকিরি খদ্দের। বিনয়ের বিরুদ্ধে অভিযোগ তাদের নেই এমন নয়, আছে। পুরনো ওষুধ বিনয় চালায়। দাম বেশি ঠিক নেয় না, তবে কোঅপারেটিভ দাম আরও কম হবে।
ক্লিনিকের তেমন প্রয়োজন তারা অনুভব করে না। তবে হলে মন্দ কি? শক্ত রোগে দু এক ক্ষেত্রে প্রয়োজন হতেও পারে, এবং প্রদ্যোৎ ডাক্তারকে একটু তুষ্ট রাখারও প্রয়োজন তাদের আছে। দু একটা শক্ত রোগী, বিশেষ করে অপারেশন কেস নিয়ে এলে হাসপাতালে সেগুলি করে দেবে প্রদ্যোৎ ডাক্তার। কিছুটা বিজ্ঞানের প্রেরণার তাগিদও অবশ্য আছে। তারা সকলেই অপেক্ষা করে রয়েছে। বিপিনবাবুকে দেখে ডাক্তারেরা ফিরলেই আলোচনা আরম্ভ হবে। প্রদ্যোতেরা বিপিনের কেস আলোচনা করতে করতেই ফিরলেন। বিপিনবাবু আজ বলেছেন, আপনারা কি বলছেন বলুন, এইভাবে আমি আর বেঁচে থাকতে চাইনে। জীবনমশাই বলে গেছেন আমি বাঁচব না। রতনবাবু বলেছিলেন, না, তা তো তিনি বলেননি বিপিন। তার ওপর ইনজাস্টিস করো না তুমি। দৃঢ়ভাবে বিপিনবাবু বলেছিলেন, না, ইনজাস্টিস করিনি আমি। তিনি যেভাবে, আমি ঠিক বুঝতে পারছি না, বলে চলে গেলেন, ফি না নিয়েই চলে গেলেন, তার মানে ও ছাড়া আর কিছু হয় না। বলুন না, আপনিই বলুন, তার মতামত সম্পর্কে আপনার কি মনে হয়েছে? বিপিনবাবুর ছেলেটিও বলেছে, হ্যাঁ, উনি একরকম তাই বলে গেছেন ইঙ্গিতে। বিপিনবাবু বলেছেন, এখন আপনারা বলুন আপনাদের মত, এবং কত দিনে আমি বিছানা ছেড়ে অন্তত ইনভ্যালিড চেয়ারেও একটু আধটু ঘুরতে পারবো বলুন? আমার রাশিকৃত কাজ পড়ে রয়েছে। মধ্যে মধ্যে প্রাণের দায়ে মক্কেলরা আসে, তাদের সঙ্গে আপনারা দেখা পর্যন্ত করতে দিচ্ছেন না। তাই বা কখন থেকে দেবেন বলুন? ফ্র্যাঙ্কলি বলুন, আমি শুনতে চাই। চারুবাবু একটু বোঝাতে চেষ্টা করেছিলেন, বলেছিলেন, আপনার মতো লোক অধীর হলে আমরা কি করব বিপিনবাবু? আপনি তো নিজেই জানেন এ রোগের কথা। তাছাড়া চঞ্চল হচ্ছেন আপনি, এতে আপনার অনিষ্ট হবে। জানি, জেনেই বলছি। আমি এইভাবে থাকতে পারছি না। জীবনমশাই তার কথা বলেছেন এবং চলে গেছেন একরকম। এখন আপনাদের পালা। আপনারা বলছেন ভালো আছি আমি, বেশ, এখন বলুন কতদিনে আমি উঠব? অবশ্য পূর্বের জীবন ফিরে পাব না আমি জানি, কিন্তু তার সামান্য অংশ বলুন। প্রদ্যোৎ বলেছে, কলকাতায় ডক্টর চ্যাটার্জি আপনাকে দেখেছিলেন। তার নির্দেশ মতো এখানে আমরা চিকিৎসা করছি। মতামত তিনি দেবেন, আপনি তাকে আনান। আমরা বলতে পারি জীবনমশাইয়ের সঙ্গে আমরা একমত নই। আপনি আগের থেকে ভালো আছেন, এবং এই উন্নতির যদি ব্যাঘাত না হয় তবে ক্রমে ক্রমে সেরে উঠবেন আপনি। কতদিনে এসে বলতে হলে ডক্টর চ্যাটার্জির সঙ্গে পরামর্শ করতে হবে। বেশ, তাই হোক, ডক্টর চ্যাটার্জি আসুন। হরেন, তুমি যাও, তাকে নিয়ে এসো। যা চাইবেন দেব। লজ্জায় ঘেন্নায় আমি দগ্ধ হয়ে যাচ্ছি। এর শেষ কথা জানতে চাই আমি। আর মাথা তুলে সামনের দিকে তাকিয়ে বলেছেন, জীবনমশাইকে যেন আর না ডাকা হয়। আমি মরব কিনা জানতে চাই না। মরবে সবাই একদিন। এ রোগে আমি বাঁচব কিনা জানতে চাই। কথাটা বলেছেন বাপকে লক্ষ্য করে। সেই কথা বলতে বলতেই ফিরে এলেন ওরা। চাকর চা এনে সামনে নামিয়ে দিলে। হরিহর কম্পাউন্ডার চারুবাবুর সামনে নামিয়ে দিলে একটি কাঁচের গ্লাসে 2 আউন্ড ব্র্যান্ডি এবং একটি সোডার বোতল। চারুবাবুই এ প্রস্তাবে উৎসাহ বেশি। তিনিই হবেন সোসাইটির চেয়ারম্যান। ব্র্যান্ডির গ্লাসে চুমুক দিয়ে সিগারেট ধরিয়ে চারুবাবু পকেট থেকে ঘড়িটা বের করে বললেন, 9:05। কাজ শুরু করে দিন প্রদ্যোৎবাবু। সময় এখন ভালো। দুর্গা দুর্গা, সিদ্ধিদাতা গণেশ। করুন আরম্ভ।
চারুবাবু আগে থেকেই পাঁজি দেখে রেখেছেন। প্রদ্যোত এসব মানে না এবং মানা অপছন্দই করে। তবু এক্ষেত্রে চারুবাবুর ইচ্ছায় বাধা দেননি। প্রদ্যোত কাগজ কলম টেনে নিয়ে বসল। চারুবাবু হেসে বললেন, কিরকম মিটিং মশাই? একটা ওপেনিং সং হবে না? হারমোনিয়াম মিসেস বোস উপস্থিত থাকতে। ডাক্তারের স্ত্রী অত্যন্ত সপ্রতিভূমে। সে মাথাটি নত করে সসম্ভ্রমে বললে, সভাপতির আদেশ শিরোধার্য, এবং অর্গানটার সামনে বসে গেল। একটা ব্যাঘাত পড়ে গেল। হঠাৎ হাসপাতালের ফটকে 4-5 জন লোক এসে ঢুকল। একটি মেয়ে বুক চাপড়ে কাঁদছিল। ওরে সোনারে, ও মানিক রে, ওরে বাবা রে। প্রদ্যোত এক মনে হিসেব কষে যাচ্ছিলেন। কান্না শুনে কাগজ কলম ধীরতার সঙ্গে গুছিয়ে রেখে উঠে দাঁড়ালেন। এত রাত্রে এমন বুক চাপড়ে কাঁদছে, হাসপাতালে ছুটে এসেছে, নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট, এমার্জেন্সি ওয়ার্ডের কেস। কিন্তু এখানে এমার্জেন্সি ওয়ার্ড মানে 2টি বেড, এখন 1টি বেড ছিল। প্রদ্যোত এসে অনেক চেষ্টা করে কিশোরবাবুকে দিয়ে চেষ্টা করিয়ে আর একটা বাড়িয়েছেন। থানা হেলথ সেন্টার হলে 5টা বেড হবে। কিছু নতুন ব্যবস্থাও করেছেন, কিন্তু এমার্জেন্সি ওয়ার্ডের সব থেকে বড় প্রয়োজন রক্তের। রক্ত কলকাতার ব্লাড ব্যাঙ্কে 150 মাইল দূরে। আমি আসছি, দেখি কি হলো। প্রদ্যোত চলে গেল। চারুবাবু বললেন, এমন কর্তব্যপরায়ণ লোক আমি দেখিনি। আমিও একসময় এখানে ছিলাম, তো আমারও খুব কড়াকড়ি ছিল, বুঝলেন মিসেস বোস? আমিও খুব কড়া লোক ছিলাম, তবে করব কি? সে কালই ছিল আলাদা। তখন হাসপাতাল ছিল বাবুদের, ডিবি গ্র্যান্ড ছিল এই পর্যন্ত। বাবুরাই হর্তাকর্তা বিধাতা। ডিসপেন্সারিতে কাজ করেছি, বাবুদের কল এলো, আসুন আর্জেন্ট। কি করব, যেতে হলো। গিয়ে দেখি ছোট ছেলে খুব চিৎকার করছে তারস্বরে। বাবুর মেয়ের প্রথম ছেলে, 12 বছরের মেয়ের ছেলে। বুঝছেন ব্যাপার? 12 বছরের মেয়ের ছেলে। মঞ্জুর বিস্ময়ের আর অবধি রইল না। তার আর আশ্চর্য কি, সে আমলে এ তো হামেশাই হতো। 11 বছরের মেয়ের ছেলে আমি দেখেছি। 14 বছর পর্যন্ত ছেলে না হলে সেকালে হায় হায় পড়ত সংসারে। আর ছেলে হলো না, দেবতা স্থানে মানত করত। মঞ্জু বললে, আমার মায়ের মায়ের মা, গ্রেট গ্র্যান্ডমা, তার ছেলে হয়েছিল 13 বছরে। আমার মায়ের মা। তাই শুনি যখন তখন আশ্চর্য হয়ে যায়, সে বুড়ি আজও বেঁচে আছে। ওহ, যা কালো হয়েছে বুড়ি, জানেন? হঠাৎ একটা ভয়ার্ত চিৎকারে সকলেই চমকে উঠল। কি হলো? চিৎকারটা ডাক্তারের বাসার ভেতরে। কেউ যেন বু বু করে চেঁচাচ্ছে। কে? ঠাকুরের গলা মনে হচ্ছে। মঞ্জু দাঁড়িয়ে উঠে ছুটল। সঙ্গে সঙ্গে প্রদ্যোতের বন্ধুও ছুটল। চারু ডাক্তার বললেন, কি হলো, চোট্টন নাকি? হরেন বললে, কি জানি না, কড়াই ফড়াই উল্টে ফেললে পায়ে নাকি? চারুবাবু বললেন, দেখো হরেন। সকলেই সচকিত হয়ে চেয়ে রইল দরজার দিকে। চারুবাবু শেষ ব্র্যান্ডিটুকু পান করে ডাকলেন, ও মশাই, ও মিসেস বোস, হলো কি? ওদিকে ভেতরে হাউ মাউ করে কি বলছে ঠাকুরটা, কিছু বুঝতে পারা যাচ্ছে না। প্রদ্যোতের বন্ধু ধমকাচ্ছে। ডাক্তারের বউ খিল খিল করে হাসছে। চারু ডাক্তার বললেন, বলি হরেন। আজ্ঞে। ও মেয়েটা কি হে, কি হাসছে দেখো তো, আবার বন্দুক নিয়ে নাকি শিকার করে। হরেন বললে, হ্যাঁ, সাইকেলও চড়েন। চারু ডাক্তার এবার বললেন, এ একটা গেছো মেয়ে। ডাক্তারটি লোক ভালো, কিন্তু শেষ পর্যন্ত ওই গেছো মেয়ের পাল্লায় পড়ে
গাছে উঠে না বসতে হয়, ল্যাজ না গজায়। সব ডাক্তারেরাই হেসে উঠল। চারুবাবু মাথার টাকে হাত বুলিয়ে সরস হেসে বললেন, কিন্তু ওরা আছে বেশ, কপত কপতি সম, বেশ হাসছে, খেলছে, গাইছে, বেশ আছে। মাঝে মাঝে মনে আফসোস হয় হে, বলি একালে জন্মালাম না কেন। ডাক্তার এবার নিজেই হেসে উঠলেন, প্রায় সঙ্গে সঙ্গে খিলখিল করে হেসে যেন বর্ষার ঝর্ণার মতো ঝরে পড়তে পড়তে ওদিক থেকে বেরিয়ে এলো প্রদ্যোৎ ডাক্তারের গেছো বধূটি। ডাক্তারের বন্ধুও হাসছিল। সে বললে, ইডিয়েট কোথাকার, কাণ্ড দেখুন তো। চারু ডাক্তার বললেন, কি হলো? মঞ্জু বললে, ভূত। চারুবাবু, ভূত এসেছিল। আবার সে উচ্ছ্বসিত হয়ে হাসতে লাগল। ভূত? চারু ডাক্তারের আমেজ ছুটে গেল। হ্যাঁ, চাকরটা ঘরে খাবার জায়গা করেছে, ওদিকে রান্নাঘরে ঠাকুর গরম মশলা বেটে মাংসর সঙ্গে গুলে দিচ্ছে, সারি সারি থালাবাটি সাজানো। হঠাৎ টুপটাপ শব্দে ঢিল পড়তে শুরু করে। ঠাকুর তাইতে উঠে জানলা দিয়ে উকি মেরে দেখে আপাদ মস্তক সাদা কাপড় পরে কে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বলেছে, একটু মাংস দে, একটু দে। ব্যাস, ঠাকুর অমনি বু বু করে উঠেছে। প্রদ্যোতের বন্ধু বললে, আমার ইচ্ছে হলো ব্যাটার গালে ঠাস করে চর কষিয়ে দিই গোটা কয়েক। চারু ডাক্তার বললেন, এতটা উড়িয়ে দিলে চলবে না, জায়গাটা ভালো নয়, বহু লোকে বহুবার ভয় পেয়েছে এখানে। একটু এগিয়ে গিয়ে একটা বড় গাছ ছিল, সেখানে নানা প্রবাদ ছিল। আর হাসপাতাল যেখানে, ওখানটায় তো ছিল মুসলমানদের কবরস্থান। ওই ভয়ে হাসপাতালে সেকালে রোগী হতো না। গোটা 7 বছরে 7টা রোগী হয়নি। যা গোটা চারেক হয়েছিল তাও মরণ দশায় ভিখারি আর নাকারি। গোটা দুয়েক অ্যাক্সিডেন্ট কেস, প্রায় আনক্লেমড প্রপার্টির মতো। সেসব ওই কিশোরবাবুর সোশ্যাল সার্ভিসের দল কুড়িয়ে বাগিয়ে ভরে দিত। একটা ছাড়া মরেছে সব কটা, এবং সব রোগীতেই ভয় পেত। মঞ্জু আবার খিলখিল করে হেসে উঠল। বললে, আপনি ভূত বিশ্বাস করেন নাকি ডাক্তারবাবু? চারুবাবু বললেন, হ্যাঁ, মানে করি করি আবার করিও না, করি না আবার করি, দুইই বটে। মানে কি আছে কি যে নাই, এ ভারী মুশকিল। প্রদ্যোৎ ফিরে এলেন, গম্ভীর মুখ, আস্তিন পর্যন্ত জামা গুটানো। ডিসইনফেক্টেন্টের মৃদু গন্ধ উঠছে। চেয়ারের ওপর বসে পড়ে বললেন, ছোট ছেলে, 6-7 মাস বয়স, গরম দুধ পড়ে একেবারে। চারু ডাক্তার আপনার অজ্ঞাত সারেই একটা জৈবিক যন্ত্রণাকাতর শব্দ করে উঠলেন, আহ! অন্য সকলে শিউরে উঠল। উহ! প্রদ্যোতের বন্ধু প্রশ্ন করলে, টিকবে? মরে গেছে। টেবিলের ওপর শোয়াবার পর মিনিট কয়েক ছিল, তারপর বার কয়েক পাম্প, স্প্যাজম, ব্যাস। আমি আর করিনি কিছু, শুধু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। মঞ্জু স্থির হয়ে গিয়েছে, তার সকল চঞ্চলতা, হাসি, কৌতুক সব যেন শুকিয়ে গিয়েছে। প্রদ্যোতের বন্ধু বললে, এখানে আবার আর এক হাঙ্গাম। হাঙ্গাম মানে? তোমার ঠাকুর ভূত দেখেছিল, ববুর শব্দে চিৎকার করে, সে এক কাণ্ড। ননসেন্স, বদমাইশি করেছে বেটা, বোধহয় মাংস টাংস সরিয়েছে। ওকে বলবে ভূতে খেয়ে গেছে। চারু ডাক্তার বললেন, সব ওরকমভাবে উড়িয়ে দেবেন না। প্রদ্যোৎ হেসে উঠল, আপনি ভূত মানেন নাকি?
চারু ডাক্তার বললেন, মানে ওই গোরস্থানে ওদিকে একটা মানুষের বাচ্চা মল অপঘাতে, এদিকে মাংসের গন্ধে ঘরে ঢেলা পড়ল। খোনা সুরে কথা কইলে ব্র্যান্ডির আমেজ কেটে গেল। দিন, এখন আমাদের আর 1 আউন্স ব্র্যান্ডি দিন। সব মাটি, 1 আউন্সের বেশি না। ব্যাস ব্যাস। প্রত্যুত গ্লাসটি বাড়িয়ে দিয়ে বললেন, সে যা হোক, ভূত থাক বা না থাক, মারামারি নাই। এদিকের কথা বলুন, তাহলে আমাদের এদিকে সব ঠিক তো? হ্যাঁ, ঠিক বই কি না। কি হে সব? তাহলে কাগজখানা দেখুন, সই করে দিন। আপনি পড়ুন ডাক্তার। ইউসি, ব্র্যান্ডি খেয়ে চালসের চশমা চোখে দোলে বড্ড বেশি উঁচু নিচু লাগে আমার। তবে ওই জন্য রাত্রে কল এলে আমি যাই না। নেভার। রাত্রে রোগী মরলে চারু ডাক্তার ইজ নট রেসপন্স। পড়ুন, আপনিই পড়ুন। প্রত্যুত চলে গেল। কোম্পানির নাম হবে নবগ্রাম কোঅপারেটিভ মেডিকেল স্টোর অ্যান্ড ক্লিনিক্যাল ল্যাবরেটরি। চারু ডাক্তার বললেন, গুড। ক্যাপিটাল 5,000 টাকা, শেয়ার 10,000 টাকা হিসেবে। চারুবাবু 100 শেয়ার দিচ্ছেন। মঞ্জু বোস 100, আমার বন্ধু নির্মল সেন 100, হরেনবাবু 50। না মিস্টার বোস, আপনি 25 করুন। কেন হে হরেন? তোমার তো চলতি ভালো হে। জীবনমশাই তোমায় ডেকে ইঞ্জেকশন দেওয়াচ্ছেন, ওদিকে রতনবাবুর ছেলে বিপিনবাবুর অ্যাটেন্ডিং ফিজিশিয়ান তুমি। এই দুটো কেসেই তো তোমার 50-এর দাম উঠে যাবে হে। হরেনের মুখখানা লাল হয়ে উঠল। কুর্নাহারের ডাক্তার হরিহর পাল এতক্ষণে বললে, তা রামহরিকে জীবনমশাই আর হরেনবাবু বাঁচিয়েছেন খুব। আমাকেই প্রথম ডেকেছিল পাগলা শশী, একেবারে সরাসরি কথা বলেছিল। উইল 1খানা করে রেখেছে রামহরি, তাতে সাক্ষী হতে হবে তোমাকে। টিপসই আমরা দিয়ে নেব, তুমি সাক্ষী হয়ে যাও। হাঙ্গামা ইজ্জত কিছু হবেই না, ভয় কিছু নাই। যদি হয় বলবে, সজ্ঞানেই টিপসই করেছে রামহরি, টনটনে জ্ঞান ছিল। 50 টাকা শেষে বলে 100 টাকা। কিন্তু আমি বললাম, ওতে আমি নাই শশীবাবু, মাপ করবেন আমাকে। টাকায় আমার কাজ নাই। আমি যা দেখেছিলাম তাতে তো প্রায় শেষ অবস্থা। ও কেসটা খুব বাঁচিয়েছেন জীবনমশাই। চারুবাবু বললেন, ওইটেই জীবনমশাইয়ের ভেলকি। আমি ভেলকি বলি বাবু, বুঝেছ না? রোগটা ঠাউর করতে পারে, তা পারে। নারীজ্ঞানী বলো আর বহুদর্শিতাই বলো, যাই বলো, লোকটা এগুলো প্রায় ঠিক ঠিক বলে দেয়। আর লোকটির গুণ হচ্ছে ধার্মিক। কিন্তু এই একটা ব্যাপার, ওই ওই রোগী বাঁচবে না, ওই নিদান। ওইটাতেই যেন একটা কেমন ঝোঁক আছে। প্রত্যুত ডাক্তার বললেন, আমি কিন্তু কথার মধ্যে একটু ইন্টারাপ্ট করছি। আমরা আসল কথা থেকে সরে যাচ্ছি। আমাদের কাজটা পাকা করে নিতে হবে। হরেন বললে, আমার তাহলে 40খানা শেয়ার লিখুন। চারুবাবু বললে, তোমার 10খানা দাম আমি এখন দিয়ে দেব হে। তুমি আমাকে মাসে মাসে দিও। যাও যাও, আপত্তি করো না। ব্যাস খতম। 1 2 3। টেবিলের ওপর চড় মেরে হাসতে লাগলেন। তারপর আবার বললেন, এই তো 3,500 উঠে গেল। বাকি 1,500 রইল, এরা দিক। এরা রয়েছে 5 জনে, ওরা 200 করে, মানে 20খানা করে দেবে। আর বাকি 500 আমি বলি ওপেন থাক,
2-4 জন কোয়াক আছে, তারা যদি। প্রদ্যোৎ দৃঢ় কণ্ঠে বললেন, আমি কিন্তু এর বিরোধী ডাক্তারবাবু। ট্যাকে হাত বুলিয়ে চারুবাবু বললেন, আপনার এখন নতুন রক্ত প্রদ্যোৎবাবু। অনেক কোয়াক ভালো চিকিৎসা করে, তাদের ভালো প্র্যাকটিস, তাদের টানুন। এই ধরুন জীবন মশাই। বাধা দিলেন প্রদ্যোৎবাবু, বললেন, এ নিয়ে তর্ক আমি করব না, কিন্তু এ ইনস্টিটিউশন খাঁটি পাশ করা ডাক্তারদের। এখানে খাঁটি সায়েন্স ছাড়া ভেলকিতে আমরা প্রশ্রয় দেবার কোনো দরজা খোলা রাখব না। ডাক্তারবাবু, আপনি অস্বীকার করবেন না যে এখানে এখন দেব ওষুধ অনেক চলে, কবচ মাদুলি চলে। এই তো আপনাদের এখানকার ধর্ম ঠাকুরের বাতের তেল ওষুধের খুব খ্যাতি, কলকাতা থেকে লোক আসে। কিন্তু আপনি ডাক্তার হয়ে প্রেসক্রিপশানে অবশ্যই লিখবেন না ধর্ম ঠাকুরের তেল 1 আউন্স, এবং সে তেলও আপনি এই ডাক্তারখানায় রাখতে বলবেন না। কবচ মাদুলিও আমাদের মেডিকেল স্টোর থেকে অবশ্যই বিক্রি হবে না। আপনি আমাকে দমিয়ে দিলেন ডাক্তারবাবু। চারু ডাক্তার ঘাড় নাড়তে লাগলেন। যুক্তি আপনার কাটবার উপায় নেই। উকিল হয়ে আপনি ভালো উকিলও হতে পারতেন, কিন্তু। বলুন, কিন্তু কি? খুব গম্ভীর মুখেই প্রদ্যোৎ প্রশ্ন করলে এবং টেবিলের ওপর হাত রেখে চারুবাবুর দিকে একটু ঝুঁকেও পড়লেন আগ্রহ প্রকাশ করে। হেসে ফেললেন চারুবাবু, বললেন, কিন্তু এটা এমন কিছু নয়। মানে ভাবছিলাম, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অবশ্যই হয়, তাতে যেতে কে? সমস্ত মজলিসটাই হো হো করে হেসে উঠল। মিসেস বোস হেসে উঠল সর্বাগ্রে। হাসি একটু কমে আসতেই চারুবাবু বললেন, তবে ওই 50টা শেয়ার পাবলিকের জন্যে খোলা থাক। কেউ একটার বেশি শেয়ার পাবে না। যারা কিনবে তারা ওষুধ পাবে একটা কনসেশন রেটে। তাতে আমি রাজি, এবং ওটাকে বাড়িয়ে 50-এর জায়গায় 100 করার পক্ষপাতী আমি। বাস বাস, দিন সই করে দিই। নাও, সব সই করো। সই করে চারু ডাক্তার কাগজখানা প্রদ্যোৎ ডাক্তারকে এগিয়ে দিয়ে বললেন, খাবার দেরি কত মিসেস বোস? অন্নপূর্ণার দরবারে শিব ভিখারি, তাকে চুপ করেই হাত পেতে থাকতে হয়, কিন্তু শিবের চেলারা হলো ভূত, তারা খিদে লাগলে মানবে কেন? হয়ে গেছে, জায়গা করতে বলে এসেছি। হয়ে যেত এতক্ষণ। ঠাকুরটা যে ভয় পেয়ে মাটি করলে। চাকরটা তাকে আগলাচ্ছে। রান্নাঘর থেকে সব এ ঘরে। ওই দেখুন, ভূতের চেঁচামেচি শুরু হয়ে গেছে। দেখছি আমি, দাঁড়ান। কি? আমি বলি কি, মাংসটা ওটা না খাওয়াই ভালো। মাংস বাদ দেব? আপনি কি পাগল হলেন ডাক্তারবাবু? হুম, মুসলমানের কবরখানা, তার ওপর মুরগির মাংস। মানে ভূত মানি ছাই না মানি, আমরা ডাক্তার, ভূত মানা আমাদের উচিত নয়, মানবই বা কেন? তবে যখন একটা খুঁত হয়ে গেল, মানে বু বু করার সময় ঠাকুরটা থুথু টুথু পড়ল কিনা কে জানে, কিংবা আরও কিছু হলো কিনা কে বলতে পারে, তখন কাজ কি? মানে আমার ঠিক রুচি হচ্ছে না। খাওয়ার সময় দেখা গেল মাংসের রুচি সমাগত স্থানীয় ডাক্তারদের কারুরই প্রায় হলো না। প্রদ্যোৎ ডাক্তার রেগে আগুন হয়ে উঠলেন ঠাকুরটার ওপর। এ ওর বদমাইশি। আপনারা এটা বুঝতে পারছেন না। একেবারে স্পষ্ট হয়ে গেছে এইবার। এই রকম একটা ব্যাপার করলে আপনারা কেউ মাংস খাবেন না। লোকাল লোক, এখানকার বিশ্বাস অবিশ্বাস জানে, ঠিক হিট করেছে। একেবারে ব্যাটারা গোগ্রাসে গিলবে। চারুবাবু বললেন, তাই খাক, ব্যাটারা খেয়েই মরুক। বুঝেছ না, হেভি ডোজে ক্যাস্টর অয়েল ঢুকবে। তবে বুঝেছ না, আমাদের রুচি, মানে বললাম তো, থাক না। যা আসল কাজ তা তো হয়েই গেল। নবগ্রাম কোঅপারেটিভ মেডিকেল স্টোর অ্যান্ড ক্লিনিক্যাল ল্যাবরেটরি, এ একটা মস্ত কাজ আপনি করলেন। ক্লিনিক্যাল টেস্ট ছাড়া এ যুগে এক পা এগোনো যায় না, উচিত না।
অ্যান্ড আপনি ওই কথাটা যা বললেন সেটা আমি মানি। ঠিক বলেছেন, কবচ মাদুলি দৈব ওষুধে ফল যদি হয় আমরা প্রতিবাদ করব না, কিন্তু ওকে প্রশ্রয় দেব না। তারা চলে গেলেন একে একে। প্রদ্যোৎ চাকর এবং ঠাকুরকে ডেকে বললেন, কালই দুজনে মাইনে মিটিয়ে নিয়ে চলে যাবে। মঞ্জু বললে, এটা তোমার অন্যায় হলো। না, হয়নি। তুমি সে সময় ঠাকুরের চেহারা দেখোনি? লোকটা ঠকঠক করে কাঁপছিল। কি বলুন না মিস্টার সেন। সেন বললেন, ভয় লোকটা পেয়েছিল প্রদ্যোৎ, সেটা মিসেস বোস ঠিক বলছেন। হি ওয়াজ টেম্বলিং লাইক এ লিফ। পাতার মতো কাঁপছিল। প্রদ্যোৎ বললেন, তোমাদের কথা মানতে হলে আমি বুঝব লোকটা অত্যন্ত ভূত বিশ্বাসী। এটা কবরস্থান, বাঁচছে মুরগির মাংস, সুতরাং কবর থেকে ভূত উঠে আসবে এসব মনে মনে কল্পনা করছিল সন্ধে থেকে, এবং তারই অবশ্যম্ভাবী পরিণতিতে সে ভীষণ দেখেছে। এ লোককে আমি হাসপাতালে রাখতে পারবো না, আমার রোগীরা ভয় পাবে। কাল ভোরেই ওদের চলে যেতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।